সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন, এটি একটি ব্যানানা ম্যাঙ্গো গাছের চারা। এটা এই গত বর্ষার শুরুর দিকেই লাগানো হয়েছে। তো আমরা যে সময়টায় চারাগুলো লাগাইছিলাম সেই সময়টায় কিছু চারা আমাদের মারা গিয়েছিল গাছের গোড়ায় পানি জমে থাকার জন্য। তাই আমরা আরো কিছু চারা এনে রেখে দিয়েছি স্টকে। চারাগুলো রোপণ করব। তো আমরা আজকে যে ভিডিওতে যে বিষয়টা তুলে ধরবো বা দেখানোর চেষ্টা করব যে একটি ফলজ বাগানে ফল গাছ লাগানোর পর জমিটা ফেলে না রেখে আমরা কিভাবে জমিটাকে উপযুক্ত কাজে লাগাই। দেখেন, আমাদের এই গাছগুলোতে কিছু সমস্যা দেখা দিচ্ছে, পোকা ধরছে। আমরা স্প্রে করবো, আসলে দীর্ঘদিন বাইরে জব করার জন্য সবসময় বাগান অবজারভেশন করতে পারি না বলে স্প্রে গুলা করতে লেট হয়ে যায়। আর আমরা বাগান গুলাতে আসলে নিরাপত্তার জন্য চতুর্পাশে আপাতত নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। আর মাঝে মাঝেই আমরা পরিদর্শন করতে আসি আর সবসময় চেষ্টা করি বাগানগুলোর উপযুক্ত পরিচর্যা করার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটি ফলজ বাগানে আমরা সাথী ফসল হিসেবে বাদামের চাষ করেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বাদামের চাষ। আমাদের উত্তরাঞ্চলে আসলে বাদামটা খুব ভালো জন্মে, তাই আমরা বাদাম চাষ করেছি। এছাড়াও অনেকেই এখানে মাসকলাই চাষ করেন, বিভিন্ন সবজি, বিভিন্ন শাক থেকে শুরু করে অনেক কিছু সাথী ফসল হিসেবে বাগানে চাষ করতে পারেন। এছাড়াও অনেকেই আবার দেখা যায় যে গাছের গোড়া একটু উঁচু করে ধান চাষ পর্যন্ত করে থাকে। ভিউয়ার্স, আপনারা যারা ভয় পান যে আসলে একটি ফলজ বাগান করে দীর্ঘদিন পড়ে থাকবে জমিটা, সেই ভয় পাওয়ার কোনো অবকাশ নেই। কারণ হলো যে একটি জমিতে আপনি সাথী ফসলে অন্য চাষ করে আপনার জমির যে উপযুক্ত ব্যবহার সেটা নিশ্চিত করতে পারবেন। আমরা সেচের জন্য আমরা একটি বোরিং করলাম এবছরই, যাতে এখানে আমরা প্রয়োজন মতো সেচ দিতে পারি। আসলে ইচ্ছা, প্রচেষ্টা, চেষ্টা থাকলে সবই করা সম্ভব। অনেকেই সময় দিতে পারে না, ব্যস্ততা দেখায়। যদি আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হিসেবে এমন একটি বাগান সাজাতে পারি চাকরির পাশাপাশি সেই ছুটিতে থাকাকালীন অবসর সময়কে কাজে লাগিয়ে আপনার যা বেকার বা কোনো ছোটখাটো কোনো কর্মের পাশাপাশি এমন একটি বাগান গড়ে তোলা খুবই সহজ হবে আমার মনে হয়। তো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের আম বাগান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, এটি ব্যানানা ম্যাঙ্গো জাতের একটি এই আম বাগান। এখানে কিছুদিন আগেই আমরা স্প্রে করে দিয়েছিলাম, তো আবারও যেহেতু পোকা ধরছে তো আবারও একটি স্প্রে দিয়েছি। আমরা ল্যামড়া জাতীয় যে বিষ সেটা দিচ্ছি। মাঝে মাঝে আমরা ছত্রাকনাশক ক্যাম্পেনিয়ন থেকে শুরু করে মাঝে মাঝে চেঞ্জ করে বিভিন্ন কিছু স্প্রে করে থাকি। যখনই আমের যে কচি পাতা বের হয় তখন কিন্তু পোকা খেয়ে দেয়। যদি এই কচি পাতা পোকা খেয়ে দেয় তাহলে কিন্তু সেইভাবে গ্রোথ হবে না। ভিউয়ার্স, আমাদের এই আম বাগানের মাশাআল্লাহ খুবই ভালো গ্রোথ। আমরা আরেকটা কাজ করেছি, যেহেতু আমরা এই চারটা আম গাছের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপে আমরা গোল্ডেন নেট জাতের পেয়ারা গাছ লাগিয়েছি। যদিও পেয়ারা গাছগুলো খুব ছোট, তাই ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না। আসলে সাথী ফসল যে বাদাম সেটা আসলে পুরো পেয়ারা গাছকে ছেয়ে নিয়েছে। তো বাদামগুলো তোলার পর হয়তো আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। তো আমাদের জমিটা আসলে আমি সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। যেহেতু এটা আমার একটু দূরেই বাগানটা, অনেকেই অনেকভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল, তারপরেও আমি সউদ্যোগে অনুপ্রাণিত হয়ে আসলে এটা একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম। তো আপনারা যদি এরকম একটি মিশ্র ফল বাগান করতে চান অবশ্যই করতে পারেন। একটি মডেল হিসেবে আমি উপস্থাপন করেছি। যদিও একটি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সাহায্য, সহযোগিতা ও পরামর্শে আমাদের বাগানের মডেলটি তৈরি হচ্ছে। এটি ব্যানানা ম্যাঙ্গো ও পেয়ারার মিশ্র ফল বাগান প্রদর্শনী প্রজেক্ট রয়েছে আমার। ভিউয়ার্স, আমরা চতুর্দিকে বাউন্ডারি দিয়ে নেটের পাশে দিয়ে সুপারির একটি লাইন দিয়েছি, যেটি বাড়তি আয়ের একটি সুযোগ করে দিবে। কারণ এই সুপারি থেকে আমরা ভালো একটা প্রফিট পাবো হয়তো 4-5 বছর পর থেকে। আমরা আপাতত এখানে সাথী ফসলের বাদাম থেকে শুরু করে আলু চাষ করতে পারবো, অন্যান্য চাষ করব। পরবর্তীতে আমরা এক সময় আম ও পেয়ারা চাষ করব। ভিউয়ার্স, আবারও কথা হবে নতুন কোনো